নমস্কার বন্ধুরা, সকলকে আমার চ্যানেলে স্বাগত। আপনারা ভিডিও থাম্বনেলে ঠিকই দেখেছেন, এবার থেকে নমিনি আর একটা টাকাও পাবে না। আন্ডার সেকশন 109A এর উপর ভিত্তি করে নমিনি এন্টাইটেলমেন্ট আর নমিনি লিগ্যাল রাইটের ওপর সুপ্রিম কোর্ট অতি সম্প্রতি দুটি যুগান্তকারী রায় বা নির্দেশ দিয়েছে। সুপ্রিম কোর্টের এই রায়ের ফলে এবার থেকে আপনাকে সাবধান হতে হবে। আপনি ব্যাংক, পোস্ট অফিস, অফিস, আদালত যেখানেই নমিনি এন্ট্রি করে রাখুন না কেন, সুপ্রিম কোর্টের এই সাম্প্রতিক রায় নমিনি এন্ট্রির ওপর কার্যত প্রশ্নচিহ্ন ছুড়ে দিয়েছে। কোন কেসের ভিত্তিতে সুপ্রিম কোর্ট এমন রায় প্রদান করেছে, কেসটা কী ছিল, বা এবার থেকে নমিনি কতটুকু অধিকার পাবে, সকল কিছু আজকের ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। ভিডিওটি সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন এবং ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন এবং সকলের সঙ্গে শেয়ার করবেন। আর সেই সাথে এই চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন এই রকমের ইনফরমেটিভ ভিডিও আরও দেখার জন্য যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। তাহলে চলুন আমরা বিস্তারিত দেখে নিই। আমরা এতদিন ধরে পূর্বের নিয়ম অনুযায়ী জানতাম, কোনো এক ব্যক্তি যদি কোনো লিগ্যাল জায়গায় অর্থাৎ কোনো ব্যাংকে বা পোস্ট অফিসে বা কোনো লিগ্যাল অফিসে যদি কোনো একজনকে নমিনি হিসাবে এন্ট্রি করে রাখে, তাহলে সেই ব্যক্তির মৃত্যুর পর সেই নমিনিকে সেই ব্যক্তির সমস্ত প্রাপ্য বা সমস্ত সম্পত্তি বুঝিয়ে দেওয়া হয়। পূর্বের এই নিয়মটি এতদিন ধরে চলে আসছিল, কিন্তু বর্তমানে এই নিয়মটির ওপর চ্যালেঞ্জ ছোড়া হয় এবং এই চ্যালেঞ্জের ওপর সুপ্রিম কোর্ট কী জাজমেন্ট প্রদান করেছে সেটি চলুন আমরা এক এক করে জেনে নেব। প্রথমত আমরা যে দুটি কেস করা হয়েছিল সুপ্রিম কোর্টে, সেই কেস দুটির ওপর এক এক করে দেখে নিই যে কোন ভিত্তিতে করা হয়েছিল এবং কেস দুটিতে কী রায় দিয়েছে সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টে প্রথম যে কেসটি ছিল সেটি ছিল রামচন্দ্র তলোয়ার ভার্সেস তার ভাই। এক্ষেত্রে রামচন্দ্র তলোয়ার নামক এক ব্যক্তি তার মায়ের ব্যাংক অ্যাকাউন্টে নমিনি হিসাবে ছিলেন এবং তার মায়ের মৃত্যুর পর তার মায়ের নামে যত টাকা পয়সা ছিল সমস্ত কিছুই রামচন্দ্র তলোয়ারের নামে ট্রান্সফার করে দেওয়া হয় ব্যাংকের তরফ থেকে, যেহেতু রামচন্দ্র তলোয়ার তার মায়ের নামে নমিনি হিসাবে ছিলেন। এক্ষেত্রে পরে দেখা যায় রামচন্দ্র তলোয়ারের একটি দাদা আছে এবং সেই দাদা পরে কেস ফাইল করে যে যেহেতু তার মায়ের দুজন ওয়ারিশ অর্থাৎ দুজন লিগ্যাল হায়ার আছেন, তাহলে সেক্ষেত্রে কেন একা শুধুমাত্র তার ভাই এক্ষেত্রে সুবিধাটা পাবে এবং তার মায়ের সমস্ত টাকার ভাগ পাবে। এক্ষেত্রে তাকেও সমান ভাগে ভাগ দেওয়া হবে এবং এই নিয়ে তিনি সুপ্রিম কোর্টে আবেদন করেন। এই কেসের ওপর সুপ্রিম কোর্ট কী রায় প্রদান করেছে সেটি আমরা ভিডিওর পরবর্তী অংশে আলোচনা করব। এবার দ্বিতীয় যে কেসটি ছিল সেটি ছিল সর্বতী দেবী ভার্সেস উষা দেবী কেস। এই ক্ষেত্রে জগমোহন বলে একজন ব্যক্তি দুটি ইন্স্যুরেন্স নিয়ে রেখেছিল এবং এই ইন্স্যুরেন্সে নমিনি করে রেখেছিলেন তার স্ত্রীকে। এবার হঠাৎ করে জগমোহনবাবু যখন মৃত্যু ঘটে, মৃত্যুর পর ইন্স্যুরেন্স কোম্পানির তরফ থেকে জগমোহনবাবুর সমস্ত টাকা পয়সা অর্থাৎ ইন্স্যুরেন্সের ক্লেম বাবদ সমস্ত টাকা তার নমিনি হিসাবে তার স্ত্রীর নামে ট্রান্সফার করে দেওয়া হয়। জগমোহনবাবুর মৃত্যুর সময় তার এক নাবালক সন্তান সহ তার পিতা এবং মাতা উভয়েই জীবিত ছিলেন এবং এক্ষেত্রে পরবর্তী সময়ে তার পিতা এবং মাতা উভয়ে দাবি করেন যেহেতু তারা সকলেই জগমোহনবাবুর উপর ডিপেন্ডেন্ট ছিলেন, তাই জগমোহনবাবুর মৃত্যুর পর তার ইন্স্যুরেন্সের সমস্ত টাকা ক্লেম একা শুধুমাত্র তার স্ত্রী করতে পারে না। এক্ষেত্রে তাদেরও এখানে দাবি রাখা উচিত এবং এর উপর ভিত্তি করে প্রথমত হাইকোর্টে কেস করা হয় এবং হাইকোর্ট থেকে এই কেসটি সুপ্রিম কোর্টে যায়। দীর্ঘ শুনানির পর সুপ্রিম কোর্টের তরফ থেকে যে জাজমেন্টটি প্রদান করা হয় সেই জাজমেন্টটি এক্ষেত্রে জগমোহনবাবুর স্ত্রীর বিরুদ্ধে যায় এবং সুপ্রিম কোর্টের তরফ থেকে জাজমেন্টটি প্রদান করার পরপরই নমিনি এন্টাইটেলমেন্ট এবং নমিনি লিগ্যাল রাইটসের উপর ভিত্তি করে বেশ কিছু নতুন নিয়ম বা নতুন নির্দেশ এখানে লাগু করা হয়। চলুন আমরা এবার এক নজরে দেখে নিই সুপ্রিম কোর্টের তরফ থেকে নমিনি সংক্রান্ত কোন কোন নতুন নিয়ম লাগু করা হয়েছে। সর্বপ্রথমে আমরা জেনে নেব নমিনি কাকে বলে। সুপ্রিম কোর্টের নতুন রায়ের উপর ভিত্তি করে নমিনি যে সংজ্ঞাটা হলো বা ডেফিনেশনটা হলো সেটি হলো, উল্লেখ করা আছে দেখুন, নমিনি ইজ সামওয়ান হু হ্যাজ বিন designated in the bank application as the person who would receive the proceed of the account in the case of unexpected death। অর্থাৎ অ্যাকাউন্টধারীর অপ্রত্যাশিত মৃত্যুর পর নমিনির অ্যাকাউন্টের ব্যাংকের তরফ থেকে সমস্ত টাকা ট্রান্সফার করা হবে যাতে করে ব্যাংকে আর কোনো রকম ঝামেলা পোহাতে না হয়। অর্থাৎ এক কথায় বোঝা গেল যে কোনো এক ব্যক্তি নমিনি হিসাবে যাকে রাখবেন সেই ব্যক্তির অ্যাকাউন্টে সেই ব্যক্তির সমস্ত টাকা এখানে ট্রান্সফার করে দেওয়া হবে ব্যাংকের তরফ থেকে। এবার আমরা জানবো নমিনি কে কে হতে পারে। নমিনি যে কেউ হতে পারে, এক্ষেত্রে আপনার রক্তের সম্পর্কধারীকেই যে নমিনি করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। আপনি আপনার স্ত্রী, পুত্র, কন্যা, আপনার বাবা মা বা কোনো বন্ধু বা অফিস কলিগ বা যে কোনো ব্যক্তিকে আপনি করতে পারেন, এক্ষেত্রে কোনো রকম বাধ্যবাধকতা নেই। এবার আমরা জানবো নমিনির অধিকার কতটুকু। দেখুন এখানে স্পষ্টত বলা হয়েছে এ নমিনি ইন এ ব্যাংক অ্যাকাউন্ট মিনস অ্যান ইন্ডিভিজুয়াল হু দ্য হোল্ডার of the account trust and appoints as nominee. Number 2, if the nominee is not the legal heir, he or she will not be entitled to receive fund. The nominee's duty become to act as the trustee and transfer fund to the legal heir। অর্থাৎ এক কথায় বলতে গেলে নমিনির দায়িত্বটা হচ্ছে
যে আপনি নমিনি হিসাবে যখন আপনার অ্যাকাউন্টে ট্রান্সফার হলো সেই টাকাটার আপনি কিন্তু মালিক হলেন না যদি আপনি তার লিগ্যাল হায়ার না হয়ে থাকেন। অর্থাৎ ধরা গেল এক ব্যক্তির তিনজন লিগ্যাল হায়ার আছেন, অর্থাৎ দুটো পুত্র বা কন্যা আছেন এবং একজন উইডো আছেন, কিন্তু আপনাকে উনি নমিনি হিসাবে করে গেছেন। তাহলে আপনার দায়িত্বটা হবে নমিনি হিসাবে সেই ব্যক্তির মৃত্যুর পর যখন টাকাটা আপনি পেয়ে গেলেন তখন সেই লিগ্যাল হায়ারদের মধ্যে সমভাবে বন্টন করে দেওয়া। এটাই নমিনির দায়িত্ব। অর্থাৎ আপনি নমিনি হিসাবে যে অ্যাকাউন্টে টাকাটা পেলেন মানে আপনি সেই টাকার মালিক হলেন না। যদি আপনি লিগ্যাল হায়ার হয়ে থাকেন তাহলে লিগ্যাল হায়ার হিসাবে আপনার যতটুকু পার্সেন্টেজ পাওয়া দরকার সেটুকুই আপনি পাবেন। অর্থাৎ এক কথায় বলতে গেলে ধরুন একজন ব্যক্তি তার একজন পুত্রকে এখানে নমিনি করে গেলেন, কিন্তু সেই ব্যক্তির লিগ্যাল হায়ার 3 জন। তাহলে সেক্ষেত্রে সেই ব্যক্তির মৃত্যুর পর তার পুত্র যিনি নমিনি হিসাবে ছিলেন তিনি এখানে 100% টাকাটা তার অ্যাকাউন্টে পেলেন এবং সেই পুত্রর কাজ হবে যে তিনি 33.33% অর্থাৎ 3 ভাগের 1 ভাগ টাকা নিজের কাছে রাখা এবং বাকি আরও 2 ভাগ টাকা অন্য আরও 2 জন লিগ্যাল হায়ারকে প্রদান করা। এবার আমরা জানবো সুপ্রিম কোর্টের নতুন অর্ডার অনুযায়ী লিগ্যাল হায়ার বা উত্তরাধিকারী কারা। এক্ষেত্রে লিগ্যাল হায়ারের দুটি শ্রেণী আছে, একটি হলো ক্লাস 1 ক্যাটাগরি এবং অপরটি হলো ক্লাস 2 ক্যাটাগরি। ক্লাস 1 ক্যাটাগরির মধ্যে পড়ছে সেই ব্যক্তির স্ত্রী বা স্বামী, সেই ব্যক্তির পুত্র, সেই ব্যক্তির কন্যা এবং সেই ব্যক্তির মা। অর্থাৎ ক্লাস 1 ক্যাটাগরির মধ্যে এই 4 জনকে রাখা হয়েছে এবং এই 4 জনরাই প্রথমত সুযোগ পাবে সেই ব্যক্তির সমস্ত যে প্রাপ্য আছে সেই সমস্ত প্রাপ্য বুঝে নেওয়ার ক্ষেত্রে। এবার সেই লিগ্যাল হায়ারের যে ক্লাস 2 ক্যাটাগরি, সেই ক্লাস 2 ক্যাটাগরির মধ্যে কারা পড়ছে? প্রথমত সেই ক্লাস 2 ক্যাটাগরির মধ্যে পড়ছে সেই ব্যক্তির ভাই, দ্বিতীয়ত হলো সেই ব্যক্তির বোন, সেই ব্যক্তির যদি কোনো নাতি নাতনি থাকে সেটা নিজেরই হোক বা বোন বা দাদার সম্পর্কে হোক সেক্ষেত্রেও তারাও এক্ষেত্রে লিগ্যাল হায়ারের মধ্যে পড়বে। তবে এক্ষেত্রে মনে রাখা দরকার ক্লাস 2 ক্যাটাগরির লিগ্যাল হায়ার তখনই এক্ষেত্রে প্রযোজ্য হবে যখন ক্লাস 1 ক্যাটাগরির কোনো লিগ্যাল হায়ার এক্ষেত্রে থাকবে না। অর্থাৎ কোনো একজন ব্যক্তির ক্ষেত্রে যদি ক্লাস 1 ক্যাটাগরির কোনো একজনও লিগ্যাল হায়ার না থেকে থাকে বা উত্তরাধিকারী না থেকে থাকে তাহলে সেক্ষেত্রেই একমাত্র ক্লাস 2 ক্যাটাগরির লিগ্যাল হায়ার বা উত্তরাধিকারী এক্ষেত্রে খোঁজা হবে এবং সেক্ষেত্রেই ক্লাস 2 ক্যাটাগরির লিগ্যাল হায়ারকে সেই ব্যক্তির সমস্ত প্রাপ্য কিন্তু এখানে বুঝিয়ে দেওয়া হবে। এক্ষেত্রে এবার অনেকের মধ্যে প্রশ্ন আসতে পারে নমিনির যদি কোনো লিগ্যাল রাইট না থেকে থাকে তাহলে ব্যাংকে, পোস্ট অফিসে বা কোনো অফিস আদালতে নমিনি অ্যাড করার কী প্রয়োজনীয়তা আছে। সেক্ষেত্রে আপনার মৃত্যুর পর আপনার সমস্ত উত্তরাধিকারী নির্ণয় এবং তাদের মধ্যে ইকুয়ালি টাকা ডিস্ট্রিবিউট করার ক্ষেত্রে ব্যাংক বা পোস্ট অফিসের অনেকটাই ঝামেলা বেড়ে যায় এবং এই প্রসেসটা অনেক সময় সাপেক্ষ লাগে এবং যারা ক্লেম করে এবং তাদেরও অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করতে বহু সময় প্রয়োজন হয়। তাই সমস্ত কিছু ঝামেলা এড়ানোর জন্য ব্যাংক বা পোস্ট অফিস বা যে কোনো অফিস আদালত নমিনি অ্যাড করার কথাটা বলে এবং তারা প্রথমত নমিনির অ্যাকাউন্টে টাকাটা ট্রান্সফার করে দেয় এবং নমিনির থেকে যে সমস্ত লিগ্যাল হায়াররা আছেন তারা কিন্তু নিজেদের প্রাপ্য তখন বুঝে নেন। তাহলে এই কারণের জন্য নমিনি অ্যাড করার এখানে বাধ্যতামূলক করা হয়েছে। তাহলে বন্ধুরা সুপ্রিম কোর্টের তরফ থেকে নমিনি সংক্রান্ত সাম্প্রতিক যে দুটি জাজমেন্ট প্রদান করা হয়েছে এবং নমিনির কতটা অধিকার রয়েছে এবং নমিনি কতটুকু এক্ষেত্রে দাবি করতে পারে তার উপর আমি বিস্তারিত এখানে আলোচনা করার চেষ্টা করেছি। এই নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে বা কোনো কিছু জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্ট করে জানতে পারেন, আমি চেষ্টা করব আপনাদের সকলের প্রশ্নের যথাযথ উত্তর দেওয়ার। আর এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করুন এবং সকলের সঙ্গে শেয়ার করুন। আর সেই সাথে চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন এই রকমের ইনফরমেটিভ ভিডিও আরও দেখার জন্য যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।